আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের এই ফাইবার বুলেট প্রুফ ক্র্যাশ কোর্সটি শুরু করছি। আমি দিগন্ত হাসান রুবেল। আচ্ছা, আপনাদেরকে বলা হয়েছিল গত ক্লাসে আপনারা আপনাদের অ্যাকাউন্টটি ওপেন করার আগে আপনাদের পোর্টফোলিও ওয়েবসাইটটি রেডি করবেন। অল্টারনেটিভ হিসেবে একটি পিডিএফ ফাইল রেডি করতে হবে এবং আপনারা কমপক্ষে আপনাদের 35টি ইমেজ রেডি করতে হবে। সব কিছু আপনাদেরকে বিস্তারিত বলে বুঝিয়ে দেওয়া হয়েছিল। আপনারা কি কাজগুলো করেছেন? আমি সবার কাছে উত্তর আশা করছি। চুপচাপ বসে থাকবেন, ক্লাসের মধ্যে কোনো উত্তর দিবেন না, এরকম স্টুডেন্ট কিন্তু আমার ক্লাসে থাকতে পারবে না, আমি কিন্তু বের করে দেব। একদম শতভাগ শিওর থাকেন, আমি প্রত্যেককে কিন্তু নোটিশ করব এখানে। যখন দেখব যে আমি ঠিকঠাক মতো আমার কন্টেন্টগুলো আমি পাচ্ছি না, তখন আমি গ্রুপ থেকে বের করে দিব। মানে আমাদের যে মেসেঞ্জার যে গ্রুপটাতে আছেন 57 নম্বর গ্রুপে, ওই 57 নম্বর গ্রুপ থেকে বের করে দেওয়া হবে। অর্থাৎ পরবর্তীতে ক্লাস করারই কোনো সুযোগ পাবেন না। আমি যখন আপনাদেরকে কোনো কিছু বলবো তখন আপনারা অবশ্যই রেসপন্স করবেন। আপনাদের রেসপন্সগুলো কিন্তু রেকর্ড করা হচ্ছে, এই জিনিসটা মাথায় রাখবেন। আপনারা এখানে দেখেন, এখানে কিন্তু রেকর্ড হইতেছে। এই ক্লাস রেকর্ড আপনাদেরকে দেওয়ার জন্য হচ্ছে না, বাট আপনারা কে কি করতেছেন সেই বিষয়গুলোকে ট্র্যাক করার জন্য। আমাদের সাপোর্ট টিম দেখবে, বুঝবে, তারপর সিদ্ধান্ত নিয়ে ক্লাস থেকে মানে গ্রুপ থেকে বের করে দেবে। আমি অন্য যে কোনো ক্লাস ইতিপূর্বে নিয়েছি, আমাদের বিভিন্ন যে সমস্ত বেচের ক্লাসগুলো নিয়ে থাকি, সেই জায়গাতে আমি সবসময় একটু স্টুডেন্টদেরকে আমি খুব বেশি প্রেশার দিই না, কারণ স্কিল ডেভেলপমেন্টের ব্যাপার, ধীরে ধীরে শিখতে থাকুক, কোনো বিষয় না। বাট যখন এই ফাইবার বুলেট প্রুফ ক্র্যাশ কোর্সটা যখন শুরু হয়ে যায়, এই সময়টাতে আমি স্টুডেন্টদেরকে 1 ইঞ্চি পরিমাণ ছাড় দিতে রাজি না। সো যদি সাকসেস হতে চান, আমি যা বলবো তা শুনতে হবে। বিগত ক্লাসে আপনাদেরকে স্পষ্ট সব কিছু বুঝিয়ে দেওয়া হয়েছে। যখন কিছু কিছু প্রশ্ন ছিল, সেই প্রশ্নগুলো গ্রুপের মধ্যে আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেওয়া হয়েছে। সো আমি কারো কাছ থেকে কোনো রকম কোনো ইস্যু আমি শুনতে চাই না। আমি একদমই রেডি না। আপনার সেমিস্টার ফাইনাল এক্সাম ছিল, আরেকজন গত ক্লাসে ছিল না, আমি এরকম কিছু শুনতে চাই না ভাই। এই বিষয়টাকে আপনারা সবাই মাথায় রাখতে হবে। যদি মনে করেন সামনে আপনার আরও এক্সাম আছে, আপনি বিভিন্ন রকম ইস্যুতে আছেন, এরকম মনে করেন, তাহলে নিজ দায়িত্বে গ্রুপ থেকে বের হয়ে যান। পরবর্তী ক্লাসে দেখতে চাই না। হোমওয়ার্ক যখন যেটা দেওয়া হবে তখন সেটাকে কমপ্লিট করে পরবর্তী ক্লাসের আগে আমাকে রেডি করে দিতে হবে। আমার কথা কি বুঝতে পেরেছেন আপনারা? শোনেন, আমি হার্ড লাইনে যাওয়ার কারণ আছে। আমি যদি হার্ড লাইনে না যাই, আমি আপনাদেরকে ভালো রেজাল্ট এনে দিতে পারবো না। শেষ পর্যন্ত কি হবে, এই বেসটা শেষ হয়ে যাবে, কিন্তু আমরা দেখব আমাদের যে সাকসেস রেটটা সেটা খুব কম। স্টুডেন্ট ক্লাস করবে নিয়মিত 20 জন, সেখান থেকে কাজ পাবে মাত্র 2 জন, 18 জন ফেলিওর। আশা করি এরকম ঘটনা যেন না ঘটে, সেই দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবার আসেন, আপনাদের পরবর্তী ক্লাস হচ্ছে সোমবার। আগামী সোমবার দিন আপনাদের ক্লাসটা শুরু হবে রাত 10টায়, এবং রাত 10টা থেকে ঠিক কতটা বাজবে আই এম নট শিওর, সম্ভবত 1টা বা 1:30টার মতো বাজতে পারে রাত। আমরা ওই দিন আমি নিজে লাইভে আপনার একজনের অ্যাকাউন্ট ওপেন করব, এবং অন্য যারা আছেন তারা সবাই সেটা দেখে দেখে সেখান থেকে অ্যাকাউন্টটাকে ওপেন করে নেবেন। সেখানে বিস্তারিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। এখন আপনারা পরবর্তী আরও 3 দিন সময় পাচ্ছেন আপনাদের পোর্টফোলিও ওয়েবসাইট রেডি করা এবং আপনাদের গিগ ইমেজগুলোকে রেডি করার জন্য। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে আপনারা কিভাবে আপনাদের গিগ ইমেজটাকে রেডি করবেন এবং কিভাবে সেটাকে অফলাইনে সেভ করতে হবে, সেগুলো সম্পর্কে বিস্তারিত আজকে বুঝিয়ে দিব আপনাদেরকে। প্রথমত, আমি পার্সোনালি এটার জন্য ফটোশপ ইউজ করে থাকি, কারণ আমি প্রফেশনাল কোনো গ্রাফিক ডিজাইনার না এবং আমি খুব বেশি ভালো গ্রাফিক ডিজাইন জানি না। যারা ভালো গ্রাফিক ডিজাইন জানে, বিশেষ করে যারা ইলাস্ট্রেটরে কাজ করতে জানে, তারা হয়তো ইলাস্ট্রেটরে ডিজাইন করে নিবে। যারা ডিজাইনার তাদের বিষয়টা ভিন্ন। আর আমি কথা বলছি এখন আমাদের আপমর যত স্টুডেন্ট আছে সবার হয়ে, অর্থাৎ যারা গ্রাফিক ডিজাইন জানে না, জানলেও মোটামুটি জানে, সেই সমস্ত স্টুডেন্টদেরকে কেন্দ্র করে। যারা খুব বেশি এক্সপার্ট আছেন গ্রাফিক ডিজাইনার হিসেবে, আমি তাদের কাছে বলবো যে আমার ভুল ত্রুটিটাকে মার্জনীয় হিসেবে নেবেন, কারণ আমি এই সম্পর্কে খুব একটা ভালো জানি না। প্রথমত,
আপনারা যেটা করবেন, ফাইল থেকে নিউতে যাবেন অথবা কন্ট্রোল এনে আপনারা ক্লিক করতে পারেন। আফটারওয়ার্ডস আপনাদেরকে যেটা করতে হবে, আপনারা এখানে উইডটাকে প্রথমে সিলেক্ট করবেন। উইডটা নেবেন হচ্ছে, আমি বলেছিলাম আপনাদেরকে, এটা আপনারা নেবেন হচ্ছে 1080, আর যে হাইটটা নেবেন সেটা হচ্ছে আপনারা নেবেন 720 পিক্সেল। আফটারওয়ার্ডস আপনারা এই ক্রিয়েট বাটনে ক্লিক করবেন। ক্রিয়েট বাটনে ক্লিক করার পর আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন। এখানে আপনারা আপনাদের ডিজাইনটাকে করতে হবে। এখন যারা একদম সহজভাবে সাদাসিধাভাবে যারা হচ্ছে ডিজাইন করবেন কোনো একটা পিকচারকে এনে, তারা যেটা করতে পারেন সেটা হচ্ছে বেসিক্যালি আপনারা হচ্ছে ধরেন থিম ফরেস্টে যাবেন। আপনারা themeforest.net-এ, এই যে আমি themeforest.net-এ যাচ্ছি। দেখুন, আপনি যদি গুগল থেকেও সরাসরি কোনো ইমেজ যদি কালেক্ট করেন এবং করার পর সেখানে যদি আপনি কিছু একটু পরিবর্তন করে নেন, কোনো সমস্যা নেই। মনে রাখবেন, হুবহু যদি অন্য কারো গিগ ইমেজের সাথে আপনার ইমেজটা হুবহু যদি মিলে যায়, সেটা কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত যে কোনোভাবেই হোক না কেন, আপনি ইচ্ছাকৃতও করেন অথবা অনিচ্ছাকৃত, যেভাবেই করেন না কেন, যদি অন্য কারোর সাথে মিলে যায় আর তার গিগটা যদি আগে ওপেন করা হয়ে থাকে এবং সে যদি ফাইবারের সিএস টিমকে নক করে যদি ক্লেম করে, তাহলে কিন্তু আপনার গিগটা উড়ে যাবে, অর্থাৎ আপনার গিগটা থাকবে না, এটাকে ডিনাই করে দেবে। বুঝতে পেরেছেন আপনারা? চ্যাট বক্সে অ্যান্সার দিবেন। যখন আমি আপনাদের সাথে কথা বলবো, আপনাদেরকে কোনো প্রশ্ন করব, সেটার জন্য প্রস্তুত থাকবেন। আপনাদের অনেক কিছু লিখতে হয় না। আমি যখন আপনাদেরকে প্রশ্ন করি তখন শুধুমাত্র জিজ্ঞাসা করি আপনারা বুঝতে পেরেছেন কিনা, ইয়েস নো এরকম কিছু একটু লিখে আপনারা রেসপন্স করবেন। আমার জানা উচিত যে আসলে আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন কিনা, এবং কুইক রেসপন্স করবেন যেন ক্লাসের সময় খারাপ না হয়। আমি কিন্তু বসে থাকি আপনাদের রেসপন্সটা দেখার জন্য, মাথায় রাখবেন এটা, ফিডব্যাকটা দেখি আমি। দেখুন, আমি কি করলাম, আমি থিম ফরেস্টে আসলাম। থিম ফরেস্টে আসার পর এখানে আমরা বেশ কিছু ডেমো দেখতে পাচ্ছি। একটা থিমকে আমরা ওপেন করেছি। আমি ধরুন হচ্ছে এটাকেই ওপেন করতেছি, এটাকে ওপেন করছি। এটাকে ওপেন করার পর আমরা হয়তো এখানে একটা চমৎকার একটা স্লাইডার পেয়ে যেতে পারি, বা এখানে ক্যাটাগরি আছে, কিছু প্রোডাক্ট ইমেজ আছে। ধরুন আমি এখন ও কমার্সের কোনো একটা ওয়েবসাইট তৈরি করব। যেহেতু আমি ও কমার্সের ওয়েবসাইট তৈরি করব, সো আমার উচিত প্রোডাক্ট নেওয়া, স্ক্রিনশটের মধ্যে প্রোডাক্ট নেওয়া। তো আমি এখান থেকে ধরেন হচ্ছে কি করছি, দেখুন আমি এইটুকু নিয়ে নিচ্ছি। দেখেন, এইটুকু নিয়ে নিলাম আমি স্ক্রিনশট, লাইট শট দিয়ে নিলাম। এটা লাইট শট দিয়ে নেওয়ার পর আমি এটাকে ওপেন করে নিব। এটা নিলাম এরকম, কন্ট্রোল টি দিয়ে এটাকে সিলেক্ট করেছি। এটাকে বলা হয় ট্রান্সফর্ম মোড। যেই মোডে এটাকে সিলেক্ট করার পর আমরা আবার আমাদের এই যে মাউস দিয়ে হচ্ছে এরকম ধরে টান দিয়ে এটাকে ছোট করতে পারি। আমি কিন্তু এখন ডান দিকে টানতেছি এটাকে ছোট করার জন্য, যেন আমি সম্পূর্ণ ছবিটাকে আমার এই ফ্রেমের মধ্যে নিয়ে আসতে পারি। আবার ডান দিকে টানতেছি এখন একটু বড় করার জন্য। এরকম এইটুকু নিলাম। এখন এটাকে আমি একদম মাঝখানে রাখতে পারি। মাঝখানে রাখার পর আমি যে এই গিগটা যে আমার ও কমার্স রিলেটেড, আমাকে সেটা বলে দিতে হবে মানুষকে, মানুষ যেন বুঝতে পারে। তো এখন আমি যদি মনে করি এটাকে একদম হোয়াইট ব্যাকগ্রাউন্ডে রাখবো, আমি সেটাও করতে পারি। অথবা যদি একটু ডিজাইন করতে চাই, সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, ধরুন আবার এমন হতে পারে আপনি এমন একটা ইমেজ নিয়েছেন যেটা কমপ্লিট আপনার সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটাকে হয়তো এই ইমেজটাই কভার করে ফেলবে, তখন হয়তো আর ব্যাকগ্রাউন্ডটা ইম্পর্টেন্ট না। বাট এইখানে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা একটু ইম্পর্টেন্ট হয়ে গেছে হয়তো আমাদের জন্য, যেহেতু এটাকে সম্পূর্ণটাকে এটা কভার করে নেই আমাদের এই ইমেজটা। তো আমরা ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করলাম। ধরেন এই ইমেজটা আপাতত এখানে নাই, অথবা এটা আছে, আমরা এটাকে ইসে করে রাখি, এটাকে আপাতত হাইড করে রাখি। ধরেন এটা নাই, ওকে। আমরা এখান থেকে রেক্টেঙ্গেল একটা টুল নিচ্ছি। এই টুলটাকে নেওয়ার পর সাধারণত যেটা হয়, এখানে একটা সলিড কালার থাকবে সাদা, আপনি হয়তো বুঝতেও পারবেন না। যদিও আমার এখানে আগে পরে বিভিন্ন রকম কাজ আমি করি, সেজন্য হয়তো এরকম আছে। এখানে কিছু গ্রেডিয়েন্ট আমার আগের বানানো আছে, সেজন্য এই যে কতগুলো সুন্দর সুন্দর গ্রেডিয়েন্ট আছে যেগুলো আমি ইতিপূর্বে ইউজ করেছি বিভিন্ন কাজের জন্য, সেগুলো হয়তো এখানে শো করবে। হ্যাঁ, হয়তো করতেছে, আমি এখান থেকে জাস্ট সিলেক্ট করলেই হয়ে যাচ্ছে। আপনি যেটা করবেন, আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনি যখন এই রেক্টেঙ্গেলটা যখন আপনি নেবেন, নেওয়ার পর এই ফিলের যে অপশনটা, ফিলের অপশন থেকে আপনাকে গ্রেডিয়েন্ট সিলেক্ট করতে হবে, মানে এটা নট এটা।
আপনি এইটা সিলেক্ট করতে হবে। এইটা সিলেক্ট করার পর এখানে আপনি বাই ডিফল্ট এটা দেখতে পারবেন, এটা দেখতে পারবেন, তারপর এরকম 2-3টা আপনি দেখতে পারবেন বাই ডিফল্ট। তো যেটাই পান না কেন আপনি এখান থেকে যে কোনো, ধরেন এটা পেয়েছেন আপনি বাই ডিফল্ট, আপনি এটাকেই নেন। অথবা হচ্ছে আপনি যে গ্রেডিয়েন্টে যদি আসেন, এখানে আসলে আপনি এখান থেকেও পাবেন, এখানে বাই ডিফল্ট আপনি পাবেন কিছু, ঠিক আছে। তো মনে করেন আমি এটা পেলাম বাই ডিফল্ট, পাওয়ার পর এখানে সিম্পলি এখানে ডাবল ক্লিক করতে হবে। এখানে ডাবল যখন ক্লিক করবেন, ডাবল ক্লিক করার পরে আমরা এখান থেকে দেখেন এটা টাইপটা হচ্ছে লিনার টাইপ। তো লিনার টাইপে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে মূলত কন্টেন্টটা মানে ধরেন হচ্ছে উপর থেকে নিচে থেকে বা ডান থেকে বা বাম থেকে এরকম থাকে। বাট আমরা যদি রেডিয়াল দিই তাহলে যেটা হবে কন্টেন্টটা হচ্ছে মাঝ থেকে চতুর্দিকে ছড়ায় পড়বে, অনেকটা ভালভের আলোর মতো। যাই হোক, এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন যে কোন টাইপটা ইউজ করবেন। বেশি লিনার টাইপটা ইউজ হয়, রেডিয়ালটা একটু তুলনামূলক কম হয়। যাই হোক, আমরা আপাতত লিনার টাইপটাই নিলাম। নেওয়ার পর আমরা যদি এখানে ডাবল ক্লিক করি, এখানে যদি ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করার পর আপনারা এখানে দুইটা অপশন দেখতে পাবেন। এই সাইডে হচ্ছে আমাদের হোয়াইট কালারটা আর এই পাশে হচ্ছে রেড কালারটা। আমি যদি এই কালারের উপর ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করার পর আমাকে আবার এখান থেকে কালার সিলেক্ট করতে দিবে। দেখেন এখান থেকে কালারটাকে সিলেক্ট করতে পারতেছি আমি। আর এখানে হচ্ছে হোয়াইট কালার আছে, আমি যদি এখানে আবার ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করার পর আমি এখান থেকে হচ্ছে অন্য আরেকটা কালার নিতে পারতেছি। দেখেন অন্য আরেকটা কালার আমি এখানে সিলেক্ট করতে পারতেছি। তো এখানে ধরেন আমি এই কালারটুকু নিলাম, বাস এটা এই কালারটাই নিলাম। হ্যাঁ, তো এতটুকুই শেষ না। যদি মনে করেন যে এটার অবস্থান পরিবর্তন করা প্রয়োজন, লোকেশনটা, তাহলে এই যে অ্যাঙ্গেল, এটাকে জাস্ট একটু ঘড়ির কাটার মতো একটু এদিক সেদিক ঘুরাই দিবেন। এটাকে একটু এদিক সেদিক ঘুরালে দেখতে পারবেন যে আপনার কালারটাও এদিক সেদিক মুভ করতেছে, ঠিক আছে। তো আমরা ধরেন এখন এই কালারটাই নিলাম। আর এটা যেটা আমরা অফ করে রেখেছিলাম সেটাকে যদি আমরা অন করে এইটার উপরে উঠিয়ে দিই, রেক্ট্যাঙ্গেলের উপরে, তাহলে কিন্তু এখন ব্যাকগ্রাউন্ডটা আমাদের নিচে থাকবে। পাশাপাশি আমি এখন এটাকে কি করতে পারি, আমার এই যেটা এই ইমেজটা, এটা কিন্তু আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে। দেখেন খেয়াল রাখেন আপনারা একটা বিষয়, সেটি হচ্ছে আমরা সাধারণত উপর থেকে এইটুকু পরিমাণ ছেড়ে দিব, কিন্তু এই 70 পিক্সেল বা 60 পিক্সেলের মতো আমরা উপরে নিচে ছেড়ে দিব। সেম কাজটা আমরা লেফট রাইটও করতে পারি, তবে লেফট রাইটের ততটুকু দরকার নেই, অল্প একটু ছেড়ে দিলেই হয়। এটা যদি আপনারা ছেড়ে দেন তাহলে আপনাদের জন্য একটা সুবিধা হবে। আমি একটু বুঝিয়ে বলি আপনাদেরকে। সাধারণত আমরা ফাইবারের মধ্যে যে ফার্স্ট যে লুকটা আমরা দেখে থাকি ফাইবারের মধ্যে, ফাইবারে প্রথমত যখন কোনো একটা গিগ আমরা দেখতে চাই, আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখেন ফাইবারে যাই, ফাইবারে হচ্ছে ধরেন আমি এখানে খেয়াল করেন, যখন আমার আপনার বায়ার যখন দেখবে তখন কিন্তু ঠিক এরকম দেখবে ছবিটা। এখন অনেকের কি হয়, এরকমই দেখেন লেখা কেটে গেছে, ভিতর দিকে ঢুকে গেছে, এগুলোকে ভিতরে রাখতে হবে, কন্টেন্টটা যেন ভিতরে থাকে। আমি যদি একটু 50 পিক্সেল বা 40 পিক্সেল করে যদি চতুর্দিক থেকে ছেড়ে দিই, তাহলে কিন্তু আমাদের জন্য সুবিধা হচ্ছে যে আমাদের কন্টেন্টটা ভিতরেই থাকবে, মানে এটার লেখাগুলো বাহিরে চলে যাবে না। সেজন্য আমরা একটু স্কেল, চতুর্দিকে একটু মার্জিন রাখতেছি, আর কিচ্ছু না। তারপরে আসেন এখানে একটা বিষয় একটু ক্লিয়ার করে দেই, সেটা হচ্ছে যে এই ইমেজটা আপনাকে একটু দেখতে হবে। এটাকে আপনি 23% নেবেন, 23% দিয়ে ইন্টারপ্রেস করবেন, অথবা আপনি সর্বোচ্চ 26% নিতে পারেন, 26%। দেখেন 26% আমি যদি নেই, অথবা আপনারা এই যে রিডাক্স যেটা মানে এই রিডাক্স রুলার যেটা, এই রুলারটা দিয়ে আপনারা একটু দেখে নিতে পারেন যে অ্যাকচুয়ালি কত পিক্সেল পর্যন্ত বাহিরে থেকে দেখা যায়। আমরা এখানে দেখতে পাচ্ছি উইড হচ্ছে 211 আর হাইট হচ্ছে 125, যেটা আমরা দেখতে পারি। তো এখন এখানে যেটা শু করতেছে এটা অ্যাপ্রক্সিমেটলি এরকমই হবে। আমরা হয়তো এটাকে রুলার দিয়ে হয়তো আমরা আবার চেক করে দেখতে পারবো। যাই হোক, তো এটা আমার ইতিপূর্বে চেক করা আছে, আপনারা সর্বোচ্চ 26%-এর মধ্যে চেক করে দেখবেন। যদি দেখেন যে আপনার কোনো লেখা বা কোনো কিছু মানে আপনি এটা আপনাকে গেস করতে হবে, চতুর্দিকে একটু মার্জিন যদি না রাখেন লেখাগুলো পরে ভিতরে চলে যাবে। তো এই জিনিসটা খেয়াল রাখবেন সবাই। এরপরে আসেন, আমরা 66%-এ কাজ করতেছিলাম অথবা 100%-এ কাজ করতেছিলাম। যাই হোক, এরকম আছে। এখন আপনার কাজ হচ্ছে এই যে ইমেজটাকে আমরা বসালাম, এটা কিসের জন্য, কেন, আমরা এটাকে একটু এক্সপ্লেইন করে দিতে পারি। সাপোজ আমরা এখানে কি করতে পারি, ধরেন আমরা এটাকে লিখছি হলো ওয়ার্ডপ্রেস
ই-কমার্স ওয়েবসাইট, এদিকে টানলাম, কন্ট্রোল টি যদি দিই এটাকেও ছোট বড় করা যাবে, এখান থেকে এরকম ছোট বড় করে নিতে পারবেন আপনারা, এটাকে উপরে নিচে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আর ই কমার্স কথাটাকে একটু কম উল্লেখ করবেন, কারণ কাস্টমার ই কমার্স কি জিনিস সেটা কম বোঝে। ওয়ার্ডপ্রেস ই কমার্স ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ধরেন আপনি এই লেখাটা রাখলেন, আপনার এই গিগটা দেখেই যেন আপনার যে বায়ার আছে সে যেন বুঝতে পারে যে এক্স্যাক্টলি আপনি কি সার্ভিস প্রোভাইড করতেছেন। এই ই কমার্স ওয়েবসাইট ডেভেলপমেন্ট লেখাটা দেখলেই সে বুঝতে পারবে যে আসলে আপনি ই কমার্স ওয়েবসাইট ডেভেলপমেন্টের সার্ভিস প্রোভাইড করতেছেন। এখন এটাকে একটু আমি ধরেন হচ্ছে অন্য আরেকটা রেক্টেঙ্গেল আমি নিলাম, এখন যেটাকে নিলাম সেটাকে আবার একটু মিলিয়ে দিই। আচ্ছা, আমার টেক্সটটা কিন্তু এখন নিচে আছে, এই টেক্সটটাকে আমি উপরে তুলে দিব। টেক্সটটাকে উপরে তুলে দিলে আমরা যে রেক্টেঙ্গেল যেটা নতুন যেটা নিয়েছি সেটা এখন নিচে চলে যাবে। এখন রেক্টেঙ্গেলটা আমার নিচে চলে আসলো, রেক্টেঙ্গেলটা নিচে আসার পর আমি মনে করেন হচ্ছে যে আমার যে রেক্টেঙ্গেলটা এটা নিচে করলে একটু বড় করে দিতে পারি, এদিকে মিলিয়ে দিতে পারি, কোনো সমস্যা নেই। যদি মনে করি যে মিলিয়ে দিলে সুন্দর লাগবে সেটাও করা যাবে, কোনো সমস্যা নেই। এটা বোঝানোর জন্য বললাম আর কি। আপাতত আমি আমার মতো করে করতেছি, লেখাটাকে আরেকটু ছোট করে দিই, একটু ছোট করে দিলাম। আর এখানে যেটা আছে গ্রেডিয়েন্ট আছে, ইতিপূর্বে গ্রেডিয়েন্ট ইউজ করা হয়েছে সেজন্য গ্রেডিয়েন্ট আসছে, বাট আমি এখন ধরেন হচ্ছে কোনো একটা সলিড কালার আমি ইউজ করব। তো সলিড কালার ইউজ করার জন্য আমি এটাতে ক্লিক করলাম, এটাতে ক্লিক করার পর আমি হচ্ছে এখান থেকে একটা সলিড কালার ইউজ করব। সাপোজ আমি হয়তো ইয়েলো কালারটা ইউজ করলাম, ধরেন এই ইয়েলো কালারটা ইউজ করলাম। এখন এটাকে যদি আমি গিগ ইমেজ হিসাবে ব্যবহার করি, আপনি শিওর থাকেন যে আমি আমার ক্লায়েন্টকে কি মেসেজ দিচ্ছি। ক্লায়েন্টকে মেসেজ দিচ্ছি যে ওয়ার্ডপ্রেস ই কমার্স ওয়েবসাইট ডেভেলপমেন্ট সার্ভিস আমি প্রোভাইড করতেছি। একটা ইমেজ দিয়ে সেটা বোঝানোর চেষ্টা করা হলো, কারণ এখানে প্রোডাক্ট ইমেজ, প্রোডাক্টটা দেখলে কাস্টমার বুঝতে পারবে যে আসলে এটা কি রিলেটেড সার্ভিস। চতুর্দিকে আমি একটু ইসে রেখেছি, মার্জিন রেখেছি, যেন আমার কোনো লেখা বাহিরে চলে না যায় গিগের জন্য। আমি যখন গিগটা যখন ইসে করবো, মানে হচ্ছে ফাইনালি যখন ফাইবারে যখন তুলে ফেলবো এই ইমেজটাকে, তখন যেন এটা কোনোভাবে ইমেজটা যেন কোনোভাবেই বাহিরে চলে না যায়, বা টেক্সটগুলো যেন বাহিরে চলে না যায়। এখন কথা হচ্ছে এটাই ফাইনাল কোনো ডিজাইন না, আপনারা আপনাদের মতো করে বিভিন্ন রকম ডিজাইন করতে পারেন। ফর এক্সাম্পল ধরেন আমি হচ্ছে এই যে ইমেজটা আছে, এই ইমেজটা আমি যেটা নিলাম সেই ইমেজটাকে ধরেন এখান থেকে আমি একটু স্ট্রোক দিচ্ছি, বা আমি হচ্ছে এটাকে স্ট্রোক দিব না, টেক্সটের মধ্যে স্ট্রোক দিলে ভালো লাগে। ধরেন হচ্ছে আমি ড্রপ শ্যাডো দিচ্ছি, দেখেন ড্রপ শ্যাডো আপনারা জানেন, শ্যাডোর সাথে আপনারা পরিচিত, যারা ওয়ার্ডপ্রেস ডিজাইন ডেভেলপমেন্টের কোর্স করেছেন তারা কিন্তু হচ্ছে এটা শিখেছেন যে সে করতে হয় কীভাবে শ্যাডো বক্স ইউজ করতে হয়, ঠিক আছে। আর এখানে হচ্ছে আমরা এটার কালার চেঞ্জ করতে পারি, যে আসলে শ্যাডোটা কোন কালারের হবে। বিশেষ করে শ্যাডো সবসময়ই ব্ল্যাক কালার বেস্ট, হ্যাঁ। তারপরেও ধরেন হচ্ছে এখন অন্য কোনো একটা কালার আমরা ইউজ করব, সাপোজ হয়তো আমরা রেড কালার ইউজ করব, আমরা রেড কালার নিতে পারি, এটা একটু সাইজটাকে একটু বাড়িয়ে দিতে পারি ইচ্ছে করলে, হ্যাঁ। তারপর হচ্ছে এদিকে হয়তো একটু ইসে করতে পারি, এটাকে অপাসিটিটাকে কমায় বাড়িয়ে দিতে পারি। তারপর পজিশন আছে হলো আউটসাইড, এটাকে সেন্টার ইনসাইড করা যাবে ইচ্ছে করলে, এখন ইনসাইডে চলে আসছে, ঠিক আছে। তারপর হচ্ছে যে আমরা এটাকে যদি এটার উপর ক্লিক করি তাহলে একটু বিস্তারিত আসবে। ও সরি, ওইটা স্ট্রোক ছিল, সরি এটা ছিল স্ট্রোক। আমি স্ট্রোকটাকে উঠাই দিচ্ছি, এই যে ড্রপ শ্যাডোতে আসলাম, ড্রপ শ্যাডোতে আসার পর এখানে যেটা দেখতে পাচ্ছি, ধরেন অপাসিটিটাকে একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন, কালারটাকে এখান থেকে আপনার শ্যাডো কালারটাকে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। তারপর হচ্ছে ধরেন ডিস্টেন্সটাকে একটু বাড়িয়ে দিতে পারেন, স্প্রেডিং করতে পারেন, একটু মানে ঘোলাটে হয়ে ছড়িয়ে যাবে, সাইজটাকে আরেকটু বাড়িয়ে দিতে পারেন যেন আরেকটু বেশি জায়গা জুড়ে দেখায় এটাকে, ঠিক আছে। এই এরকম একটু শো করবে। অনেক ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ধরেন এরকম একটা ইমেজ আমি নিলাম, প্রথমে একটা ইমেজ এটা নেওয়া হয়েছে, দেন আরও একটা ইমেজ, সেটা অন্য আরেকটা নতুন ইমেজ, বাট আমি এটাকে ইউজ করতেছি, অল্টারে ধরে জাস্ট এটাকে টান দিয়ে আরেকটা ইমেজ নিলাম। তারপর হচ্ছে দেখবেন অনেকে এরকম ব্যবহার করে, অনেকটা মকআপের মতো লাগে আর কি, ঠিক আছে, এরকম ব্যবহার করে।
তাহলে জিনিসটা দেখতে আরও সুন্দর লাগে, অ্যাট্রাকটিভ লাগে। এরকম করে ইচ্ছা করলে ইউজ করতে পারেন। এটা আমি আমার জন্য বুঝাই তার একটু সুবিধা হইতো যদি আমার এটা পোর্ট্রেট হইতো। আসলে ইমেজটা হয়ে গেছে ল্যান্ডস্কেপ, আমি একটা পোর্ট্রেট ইমেজ নিচ্ছি, দাঁড়ান। ধরেন এরকম একদম সরাসরি এখান থেকেই নেব। একটা নিলাম, তারপর দ্বিতীয় আরেকটা নিলাম, তারপর থার্ড আরেকটা ইমেজ নিলাম, তিনটা। এরপর এবার এটাকে বাদ দিয়েছি, ওই প্রথম যে ইমেজটা ছিল সেটাকে বাদ দিলাম, এটাকে টান দিয়ে নিয়ে আসলাম। দেখেন এই তারপর এটাকে সে করি, এটা ড্রপ শ্যাডো ইউজ করলাম, একটা কালারটাকে চেঞ্জ করি, অন্য আরেকটা কালার দিই, ব্ল্যাক কালার দিলাম। ওকে, তারপর প্রথম ইমেজটাতে ইউজ করে ফেলছি অলরেডি, আমরা সেকেন্ড ইমেজটা নিই। থার্ড ইমেজটা নিচ্ছি। এই টাইপের ইমেজগুলা কিন্তু প্রচুর ইসে হয়, কি বলে এটাকে, ওই যে মানে এগুলো তো ক্লিক বেশি পড়ে, ইমেজগুলো সুন্দর তো, মানে হচ্ছে বায়ারের অ্যাট্রাকশনটা বেশি থাকে। দেখেন এবার আমি জাস্ট সিম্পলি এটাকে একটু ট্যাগ দিয়ে দিচ্ছি, আর কিচ্ছু না। কি সার্ভিস এটা, শুধু সেটার একটু ট্যাগ দিয়ে দিচ্ছি। মনে করেন ওয়ার্ডপ্রেস ই কমার্স ওয়েবসাইট ডেভেলপমেন্টের সার্ভিস, সম্পূর্ণ লিখলাম না, অথবা আমি শুধু ও কমার্স লিখলাম, ও কমার্স ওয়েবসাইট। কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করলাম, টান দিয়েছি, দেখেন এবার কি হয়েছে। টান দেওয়ার পরে এটা ছোট হইতেছিল, কিন্তু এটার উপরে নিচে যেই কন্টেন্ট ছিল সেটাও মিলিয়ে গেছে এটার সাথে। তো এই ক্ষেত্রে যেটা করতে হয়, ধরেন আমি কন্ট্রোল টি দিয়েছি, আমার এটাতে যেটা করতে হচ্ছে এখন শিফটে ধরে তারপর উপরে নিচে করতে হচ্ছে। যদি আপনি এরকম সমস্যা ফেস করেন সেই ক্ষেত্রে শিফটে ধরে এরকম টান দিলেই হবে। লেখাটাকে উপরে দিচ্ছি, একটু এদিকে নিয়ে আসবো, আমাকে একটা নির্দিষ্ট পরিমাণ স্কেল এখানে রাখতে হবে যেন আমার পরবর্তীতে যেন আমার টেক্সটটা যেন হারিয়ে না যায়। এই এরকম করে ইউজ করা যেতে পারে। অথবা ধরেন এই ট্যাগটা আপনার ভালো লাগে না, আপনি কোনো একটা ট্যাগ আপনি গুগল থেকে ডাউনলোড করে নিতে পারেন, অথবা আরও সুন্দর করে বানিয়ে নিতে পারেন। যেমন রাউন্ডেড যদি আমি নিই, ধরেন 50% রাউন্ডেড, 50 পিক্সেল রাউন্ডেড করে নিলাম। এখন যদি এরকম রাউন্ডেড একটা নিই, দেখেন এরকম, তো আমি এটা এইখানেই ইউজ করি রাউন্ডেডটা, কোনো সমস্যা নেই, ক্যাপসুলের মতো লাগতেছে এখন এটা। ব্যাস হয়ে গেল। এখন আবার আসলাম রেক্টেঙ্গেলে, এই রেক্টেঙ্গেলে আসার পর আমি এটাকে কালারটাকে চেঞ্জ করে দিতে পারি, কারণ ওইটা কালারের সাথে ব্যাকগ্রাউন্ড কালার সাথে মিলে গেছে, তো সেজন্য ভালো দেখাচ্ছিল না। এটাকে একটু নিচে নামিয়ে দিই, ব্যাস। এটা কিন্তু এখন ও কমার্স ওয়েবসাইটের জন্য একটা চমৎকার গিগ ইমেজ হয়ে গেছে। কি বলেন আপনারা, হয়নি? গ্রাফিক ডিজাইনার আছেন নাকি কেউ এখানে এই মুহূর্তে লাইভে আছেন? প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার আছেন কেউ? আচ্ছা থাকতে পারেন, যদি কেউ থাকেন তাহলে সে হয়তো আমার চেয়ে আরও সুন্দর করে এই কাজগুলো করতে পারবেন। তবে আমি জাস্ট আপনাদেরকে একটু শুধু কনসেপ্টটাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম, যে আপনারা যদি কাজগুলো একটু এরকম করে করেন তাহলে আপনাদের গিগ ইমেজগুলো দেখতে ভালো লাগবে। অনেকে কি করে, অনেক লেখা দিয়ে রাখে গিগ ইমেজে, এত লেখা দেওয়া দরকার নেই। তাহলে আপনার এই যে গিগের টাইটেল, এই যে আপনার ডেসক্রিপশন, এত কিছু আছে, এত কিছু কেন? এত কিছু দেওয়ার একটাই কারণ,
সেটা হচ্ছে যে আপনার ক্লায়েন্ট যেন সব কিছু দেখে বুঝতে পারে। আর ইমেজের মধ্যে একটা সিম্পল একটা অ্যাট্রাকশন রাখতে হবে, সে শুধু এটাতে ক্লিক করে যেন আমার গিগটাকে ওপেন করে, দ্যাটস ইট। এখানে আর কিচ্ছু করার দরকার নেই। এবার আসেন, এই ইমেজটাকে আমরা প্রথমে এই যে এটার ইমেজটাকে আমরা সেভ করব, সেভ এজ। খেয়াল করেন, সেভ এজ দেওয়ার পর আমি এই ইমেজটাকে আমার ডাউনলোডের মধ্যে রাখতেছি এবং আমি এটা নিচ্ছি হলো, এটাকে আমি জেপিজি করে ফেলবো, জেপিজি ফরম্যাটে। আর এটা হচ্ছে আমি জাস্ট আমার মতো করে সেভ করে রাখলাম। দেন আমাকে যেটা করতে হবে, আমি এই ইমেজটাকে ক্লোজ করে ফেলবো। আপনারা এটার একটা ফটোশপ ফরম্যাট আপনাদের কাছে রাখতে পারেন ভবিষ্যতে এটাকে আবার ইউজ করার জন্য। তো আমি যেহেতু আর করবো না ইউজ, সো আমার লাগছে না। আমি এবার যেটা করবো, এখান থেকে জাস্ট সিম্পলি এটাকে ওপেন করব। ইমেজটাকে ওপেন করার পর দেখেন এখানে কিন্তু আর কোনো লেয়ার নাই এখন বর্তমানে, কারণ অলরেডি আমরা ক্লোজ করে দিয়েছি। তারপর আসেন ফাইলে ক্লিক করে এবার আমরা ফাইল ইনফোতে ক্লিক করব। ফাইল ইনফোতে ক্লিক করার পর আমরা ডকুমেন্টের একটা টাইটেল দিব। এই ডকুমেন্টের টাইটেলটা আসলে কি হবে? এই ডকুমেন্টের আমরা যে টাইটেলটা দিব সেটা হচ্ছে, ধরেন আমার কি রিলেটেড গিগ হবে, ও কমার্স ওয়েবসাইট ডেভেলপমেন্ট সার্ভিস। ডকুমেন্টের টাইটেল দেন। এটার অথর কে? অথর আপনি। আপনার পোর্টফোলিও যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটের লিঙ্কটা আপনি ইউজ করতে পারবেন, বাট এটাকে এখানে ইউজ না করলেও চলবে। আর যদি মনে করেন করবেন তাহলে আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, ধরেন এটাকে আমি দিচ্ছি https://instructor.diganta.me, সরি। আচ্ছা, এখানে দেখুন অথর instructor.diganta.me, আমি আমার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিলাম। অথর টাইটেল এখানে ধরেন হচ্ছে আমি দিলাম ফ্রিল্যান্স ইনস্ট্রাক্টর। তারপর হচ্ছে এখানে ডেসক্রিপশন রাইটার দিগন্ত হাসান রুবেল। আচ্ছা, ডেসক্রিপশনের মধ্যে আমি এখানে ধরেন এই ইমেজটা সম্পর্কে লিখে দিলাম, অল ডেভেলপ ও কমার্স ওয়েবসাইট। তারপর হচ্ছে রেটিং দিবেন সবসময় 5 স্টার। কিওয়ার্ডগুলো খুবই ইম্পর্ট্যান্ট। আপনারা আপনাদের গিগের জন্য যে সমস্ত কিওয়ার্ডগুলোকে ইউজ করবেন, যে সার্চ ট্যাগগুলো থাকবে, মেইন 5টা সার্চ ট্যাগ, সেগুলোকে প্রথম দিবেন। অতঃপর আরও অনেকগুলো কিওয়ার্ডস আপনারা ইউজ করতে পারেন রিলেটেড, কারণ এই ক্ষেত্রে এখানে আপনাকে 5টা বা 10টা দিতে হবে সেরকম কোনো লিমিটেশন নাই। সো প্রথমে হচ্ছে ধরো আমি দিচ্ছি এখানে ও কমার্স ওয়েবসাইট ডেভেলপমেন্ট, কমা দিতে হবে একটা সেপারেট করার জন্য। তারপর আবার দিচ্ছি হলো ও কমার্স ওয়েবসাইট, আবার কমা দিচ্ছি ওয়ার্ডপ্রেস ও কমার্স, তারপর হচ্ছে দিচ্ছি ই কমার্স ওয়েবসাইট, আবার দিচ্ছি ই কমার্স ওয়েবসাইট ডেভেলপমেন্ট, তারপর দিচ্ছি ই কমার্স সিস্টেম ডেভেলপমেন্ট, তারপর দিচ্ছি হলো ও কমার্স পেমেন্ট গেটওয়ে, কারণ অনেকে শুধু পেমেন্ট গেটওয়ে সলিউশনের জন্য আসে। তারপর আসেন ও কমার্স, বেশ থাক, অনেকগুলো দিয়ে ফেলছি। আপনারা 10, 20, 50 যত খুশি তত ইউজ করবেন। কপিরাইট স্ট্যাটাসটাকে সবসময় কপিরাইটেড করে দিবেন, কপিরাইট নোটিশ ডোন্ট কপি, এরকম কিছু একটা ইউজ করবেন, লিখে দেন, সমস্যা নেই। ব্যাস হয়ে গেল। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনার রেটিংটা এবং এখানে আপনি কি কিওয়ার্ড ইউজ করতেছেন সেটা। এই দুইটা বিষয়কে আপনার সবসময়, এটাকে 5 স্টার আর এখানে আপনার সর্বোচ্চ পরিমাণ আপনি কিওয়ার্ড এখানে ইউজ করবেন। তারপর এটাকে ওকে করে দেন। ওকে করে দেওয়ার পর আপনি এই ইমেজটাকে জাস্ট সিম্পলি আপনি সেভে ক্লিক করে রাখেন, কোনো সমস্যা নেই। এবার যদি আমরা আবার এটাকে ফাইল ইনফোতে আসে, আমরা দেখতে পারবো এই কন্টেন্টটা। ইভেন আমরা যদি এটাকে ক্লোজ করে ফেলি, ক্লোজ করার পর আমরা আবার ওপেনে যাই, ওপেনে গিয়ে যদি এই ইমেজটাকে আবার নিই, নেওয়ার পর যদি আমরা ফাইল ইনফোতে আসি, আমরা এটা দেখতে পারবো। অর্থাৎ এটাকে আমরা অফলাইন কমপ্লিটলি এসইওটা করলাম। এখন এই অফলাইন এসইওটা করার ক্ষেত্রে আপনাদেরকে কিছু বিষয় খেয়াল রাখতে হবে।
কিছু বিষয় আপনাদেরকে খেয়াল রাখতে হবে। সেটি কি, যখন আপনারা এই অফলাইন এসইওটা করবেন সেই ক্ষেত্রে আপনাদেরকে যে বিষয়টি আপনাদেরকে খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে, আমরা যদি এখান থেকে ফাইল ইনফোতে যাই, দেখেন একদম শুরুতে ডকুমেন্টের টাইটেলটা দিবেন, আপনার সার্ভিস নেমটাকে দেন আপনি, অথবা আপনি যেটা করতে পারেন, আপনার গিগের জন্য আপনি যে টাইটেলটাকে ডিফাইন করতেছেন সেটাকে একটা ডক ফাইলে রেডি রাখেন আগে, যে গিগের জন্য আপনি কি টাইটেল ইউজ করবেন সেই টাইটেলটাকে আপনি সরাসরি এখানে ইউজ করেন। এটা করলে সবচেয়ে বেশি ভালো হবে, কারণ আমার তো আসলে কোনো আগে থেকে কোনো গিগের টাইটেল ডিফাইন করা নাই। সো আমি এখানে জাস্ট ও কমার্স ওয়েবসাইট ডেভেলপমেন্ট সার্ভিস লিখে রেখেছি। আপনারা এই যে ডেসক্রিপশনে যে জিনিসটা দিচ্ছেন, এই ডেসক্রিপশনে আপনারা কিন্তু ইচ্ছে করলে আপনাদের ফাইবারে আপনাদের যে গিগটা আছে, এই গিগের জন্য আপনারা যে ডেসক্রিপশনটা রেডি করবেন সেই টোটাল ডেসক্রিপশনটাকে আপনারা এই ডেসক্রিপশনের মধ্যে নিয়ে আসতে পারেন। যদি এটা করেন তাহলে এটা হবে আরও বেস্ট। তার মানে আপনারা গিগের জন্য প্রথমে যেটা করবেন, গিগের টাইটেল এবং গিগের ডেসক্রিপশন এবং গিগের কিওয়ার্ডসগুলোকে প্রথমে ডিফাইন করে ফেলবেন, একটা ডক ফাইলে রেডি করে ফেলবেন। তারপরে আপনারা ইমেজগুলোকে অফলাইনে সিও করবেন, ওই যেই গিগের জন্য যেই ইমেজটা সেখান থেকে শুধু এবার টাইটেলকে কপি করে পেস্ট করেন, ডেসক্রিপশনটাকে কপি করে পেস্ট করেন, কিওয়ার্ডসগুলোকে কপি করে পেস্ট করেন, রেটিংটাকে 5 স্টার দিয়ে দেন। ডেসক্রিপশন রাইটার আপনার ফাইবারে আপনার যে ইউজার নেমটা থাকবে অ্যাকাউন্টের, সেই ইউজার নেমটাকে এখানে আপনি ইউজ করবেন প্রয়োজনে। অথর টাইটেলে আপনি সেম ইউজার নেমটাকে ইউজ করবেন, ঠিক আছে? যদি এইটুকু করতে পারেন তাহলে আপনার এটা ওয়েল অপটিমাইজ একটা অফলাইন এসইও হয়ে যাবে আপনার ইমেজটা আপনার গিগের জন্য পার্টিকুলারলি। কথা কি বুঝতে পেরেছেন আপনারা? সর্বশেষে যে কথাটা বললাম এটাই হচ্ছে আপনাদের জন্য ইম্পর্টেন্ট মেসেজ। সো এই বিষয়টা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। প্রথমে আপনারা আপনাদের গিগের জন্য কন্টেন্টটাকে রেডি করে ফেলেন, গিগের টাইটেলটাকে রেডি করে ফেলেন, গিগের ডেসক্রিপশনটাকে রেডি করে ফেলেন। তারপর হচ্ছে গিগের জন্য আপনারা আপনাদের যে কিওয়ার্ডসগুলো আছে সেগুলোকে রেডি করে ফেলেন। তারপর সেগুলোকে এই ইমেজের মধ্যে বসিয়ে দিতে পারবেন। কারণ ইমেজটাকে অফলাইন এসইও করা কিন্তু খুব বেশি সময় সাপেক্ষ ব্যাপার না। ওইখানে যদি আপনার কন্টেন্ট রেডি থাকে আপনি এখানে শুধু কপি পেস্ট করবেন, তাই না? আচ্ছা, তারপরে আমরা ধীরে ধীরে আরও কিছু বিষয় শিখতে থাকবো, তখন এগুলো সংযোজন হবে, সংশোধন হবে, অনেক কিছুই হবে ধীরে ধীরে। আর আজকের মতো আমি এখানেই আমাদের এই ক্লাসটাকে শেষ করব। পরবর্তী ক্লাসের আগে আমি আশা করব আপনাদের ইমেজগুলোকে আপনারা রেডি করে ফেলবেন। পরবর্তী ক্লাসে আমি অ্যাকাউন্ট ওপেন করব এবং পাশাপাশি আপনাদেরকে সিম্পল কিছু মার্কেটিং আপনাদেরকে আমি মেথড বলে দেব। পরবর্তী ক্লাস থেকে আমরা শুধুই মার্কেটিংয়ের ক্লাস করতে থাকবো। আমি যেটা বলেছি সেটার মধ্যে সীমাবদ্ধ থাকেন। আমি বলেছি অতিরিক্ত টেক্সট দেওয়ার দরকার নেই। এখন কি কি ফ্যাসিলিটিস থাকবে সেটার জন্য যদি আপনারা মনে করেন যে এখানে 2-3 লাইন আপনারা লিখে দিবেন, দেন কোনো সমস্যা নেই। কিন্তু এটা করতে গিয়ে অনেকে কি করে, হজবরল করে ফেলে, ইমেজের উপর এত টেক্সট ইউজ করে তখন জিনিসটা দেখতে খুবই বাজে লাগে। আমি এটা কেন করলাম দেখেন, এখন যখন এটাকে 26% যদি আপনার ক্লায়েন্ট যদি দেখে, 26% যদি আপনার ক্লায়েন্ট দেখে, তাহলে আপনার ক্লায়েন্ট হচ্ছে ধরেন হচ্ছে বুঝতে পারবে যে আসলে আপনার এই গিগটা ক্লিন একটা গিগ, দেখতে সুন্দর লাগে। এই হচ্ছে ফ্যাক্ট, আর কিচ্ছু না। স্যার আমার তো একটা ফাইবার অ্যাকাউন্ট আছে ডিজিটাল মার্কেটিংয়ের, বাট আমি কি এই ফাইবার অ্যাকাউন্টটা করতে পারবো? ফাইবার অ্যাকাউন্ট আপনি কেন অনেকগুলো করবেন? আপনার যে একটা আছে সেই একটাকেই আপনি ইউজ করেন, একটার মধ্যেই আপনি যেই সার্ভিস নিয়ে আপনি গিগ ওপেন করতে চান, আপনি যদি ডিজিটাল মার্কেটিংয়ের গিগ ওপেন করতে চান আপনি ডিজিটাল মার্কেটিংয়ের গিগ ওপেন করবেন। যদি আপনি এই ই কমার্স বা ও কমার্স, এই ওয়ার্ডপ্রেস রিলেটেড ল্যান্ডিং পেজের এই ধরনের কোনো সার্ভিস ওপেন করতে চান সেটা আপনি করবেন। এটার জন্য তো নতুন নতুন অ্যাকাউন্ট ওপেন করতে হবে না। নতুন অ্যাকাউন্ট ওপেন যদি আপনি করতে চান সেই ক্ষেত্রে আপনার ফ্যামিলির অন্য কোনো পার্সনের নামে করতে হবে। আপনার নিজের নামে যদি ইতিপূর্বে করা হয়ে থাকে আপনি আর দ্বিতীয় কোনো অ্যাকাউন্ট আপনার নামে করতে পারবেন না, এবং একই পিসি বা মোবাইলে আপনি কোনোভাবেই কিন্তু দ্বিতীয় কোনো অ্যাকাউন্ট লগ ইন করতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনার প্রিভিয়াসলি আপনি যে অ্যাকাউন্টটা ওপেন করছেন সেটা এবং নতুন করে যে অ্যাকাউন্টটা ওপেন করবেন সেটা মাল্টিপল অ্যাকাউন্টের এভিউজ দেখায় আপনার দুইটা অ্যাকাউন্টকেই তখন ফাইবার সিএস টিম থেকে কিন্তু ইসে করে দেওয়া হবে, কমপ্লিটলি কিন্তু মানে হচ্ছে পার্মানেন্টলি আপনাকে ব্যান করে দেওয়া হবে অ্যাকাউন্ট দুইটা।
স্যার আমার গ্রাফিক্সের একটা অ্যাকাউন্ট আছে, অলরেডি এটার অ্যান্সার দিয়ে দিলাম। সবুজ মাহমুদের প্রশ্ন আর আপনার প্রশ্ন একই প্রশ্ন। সব গিগ কি এক ফাইবারে দেওয়া যাবে? সব গিগ এক ফাইবারে মানে কি? একটা অ্যাকাউন্ট থেকে যারা নিউভি আছে, নতুন সেলার যারা, তারা 7টা গিগ ওপেন করতে পারে। এখন 7টা গিগের 7 রকম ক্যাটাগরি থাকতে পারে, 7 রকমের সার্ভিস থাকতে পারে। ফাইবার তো আপনাকে এখানে কোনো লিমিট দেয় নাই যে আপনি ডিজিটাল মার্কেটিংয়ের ক্যাটাগরিতে অ্যাকাউন্ট ওপেন করেছেন মানে আপনি শুধুই ডিজিটাল মার্কেটিংয়ের সার্ভিস প্রোভাইড করতে হবে, আপনি প্রোগ্রামিং অ্যান্ড টেকের সার্ভিস দিতে পারবেন না। বিষয়টা কিন্তু এরকম না। কিছু বিষয় আছে যেগুলো কমন যে বিষয়গুলো আছে সেই সার্ভিসগুলো আপনিও দিতে পারবেন। যেমন আমার অ্যাকাউন্টটা হলো ধরেন প্রোগ্রামিং অ্যান্ড টেকের, বাট আমি কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের সার্ভিসও প্রোভাইড করতে পারি, কোনো ইস্যু নেই। কোন কোন টপিকে আপনারা গিগগুলো ওপেন করবেন সেগুলো নিয়ে পরবর্তীতে বিস্তারিত আলোচনা হবে। এখন আমি তো আসলে একই ক্লাসে তো আর আপনাদের জন্য সব কিছু করে ফেলতে পারবো না। তবে একটা বিষয় আপনারা মাথায় রাখতে পারেন, সেটা হচ্ছে ল্যান্ডিং পেজের মিনিমাম 2টা গিগ থাকবে, ফুল ওয়েবসাইট ক্রিয়েশনের উপর মিনিমাম 2টা গিগ থাকবে, তারপর ই কমার্স ওয়েবসাইট ডেভেলপমেন্টের উপর একটা থাকবে। যারা এসইউর কোর্স করেছেন তারা অন পেজ এসইউর উপর একটা গিগ আপনারা ওপেন করতে পারেন। যারা ডিজিটাল মার্কেটিং করেছেন তারা ডিজিটাল মার্কেটিংয়ের ধরেন হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ে কিন্তু অনেক সার্ভিস আছে। যেমন হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ে একটা সার্ভিস হচ্ছে কি শুধুমাত্র গুগল অ্যানালাইটিক্স সেট আপ করা। GA4 2020 সালের অক্টোবরের 14 তারিখে গুগল একটা বড় ধরনের আপডেট এনেছে এই ইসেতে, গুগল অ্যানালাইটিক্সে। তারপরে একটু ক্রিটিক্যাল হয়ে গেছে, মানে এখন সবাই আসলে বোঝে না যে কিভাবে গুগল অ্যানালাইটিক্স সেট আপ করতে হয়। আপনি শুধু গুগল অ্যানালাইটিক্স সেট আপ করে দিয়ে মাত্র 5 মিনিটের কাজ এটা, কিন্তু আপনি $20 সেখান থেকে আর্ন করতে পারেন। প্রচুর ট্রাফিকও আছে, আবার সেখানে কম্পিটিশনও কম। গুগল অ্যানালাইটিক্স, তারপর হচ্ছে মনে করেন ফেসবুক পিক্সেল সেট আপ করা, তারপর হচ্ছে এই ক্লায়েন্টের ডোমেন ভেরিফাই করে দেওয়া এই ফেসবুক পিক্সেলের জন্য, তারপর হচ্ছে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ওপেন করে দেওয়া, অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট ওপেন করা ওই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের আওতাধীন। এরকম বিভিন্ন রকম সার্ভিস আছে। তারপর হচ্ছে প্রফেশনাল একটা ফেসবুক পেজ তৈরি করে দিয়ে আপনি $25 নিতে পারেন একটা ক্লায়েন্টের কাছ থেকে, আপনি $10 $15 নিতে পারেন ডিজিটাল মার্কেটিংয়ের সার্ভিস যারা প্রোভাইড করবেন। তো ডিপেন্ড করছে আসলে আপনি যে পরিমাণ কাজ জানেন সেই কাজগুলোকে আপনি এখানে সার্ভিসের আকারে নিয়ে আসতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন আপনারা, ঠিক আছে? আজকে আর কোনো প্রশ্ন নিব না। পরবর্তী ক্লাসের আগে আমি চাই আপনাদের সমস্ত কন্টেন্টগুলোকে আপনারা রেডি করে ফেলেন। আর আজকে এই যে ভিডিওটা আপনাদের জন্য রেকর্ড করলাম, এই ভিডিওটা আমি আপনাদেরকে দিয়ে দিব, কিন্তু এটাকে অভ্যাসে পরিণত করবেন না। পরবর্তী ক্লাসে এসে বলবেন ভাইয়া আমি তো ক্লাস করতে পারি নাই, ভাইয়া আমি তো ক্লাস করতে পারি নাই, আমাকে ভিডিওটা দেন, এরকম কোনো একজনও যদি বলেন তাকে গ্রুপ থেকে বের করে দিব। বি কেয়ারফুল অ্যাবাউট ইট। আজকের এই ক্লাস ভিডিওটা আমি মনে করছি আপনাদেরকে দিয়ে দিব, সেজন্য আমি দিয়ে দিব আপনাদেরকে, কিন্তু পরবর্তীতে কোনো রিকোয়েস্ট কেউ কিন্তু করবেন না। যদি এরকম করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে পানিশমেন্ট দেওয়া হবে। ওকে, বাই বাই।